প্রবাসী ফুটবলারদের ট্রায়াল বাংলাদেশ অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের যে ক্যাম্প সেই প্রসঙ্গ থাকছে এবং একই সঙ্গে থাকছে সাফে গতকালকে বাংলাদেশের নারী ফুটবলের যে ম্যাচটা ছিল সেই ম্যাচের নানা প্রসঙ্গ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফুটবল অ্যানালিস্ট আবিদ আনোয়ার। স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। আমরা প্রতিবেদনটা দেখছিলাম, একটু প্রসেসটা জানতে চাই যে একজন ফুটবলার, ধরা যাক যে তিনি ইউরোপের কোনো একটা লিগে খেলেন, তিনি ন্যাশনাল ক্যাম্পেইনের জন্য তার দেশে আসবেন, আবার ম্যাচ শেষে চলে যাবেন। এই যে একটা বিশাল অ্যামাউন্টের কস্ট, সারা দুনিয়াতেই তো বিষয়টা হচ্ছে, এই খরচটা আসলে কে বিয়ার করে? সাধারণত হচ্ছে যেটা নিয়ম, মানে আমাদের এখানে যে প্রসেসটা, আমরা দীর্ঘ 1-1.5 মাস ধরে ট্রেনিং করি, এটা নিয়ম কোথাও নেই। নর্মাল ফিফা স্ট্যান্ডার্ডের রুলস হচ্ছে 72 ঘন্টার মধ্যে প্লেয়ারকে ক্লাব ছাড়তে বাধ্য। এর আগে না ছাড়লেও সেটা হচ্ছে ক্লাবের লাইবিলিটি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একদম তার নিজস্ব ফেডারেশন, নিজের যে ফেডারেশন, সেই ফেডারেশন থেকে সব কিছু কস্ট পেয়ার করা। কিন্তু আমি জানি না যে কেন বাফুফে আন্ডার-23 ক্ষেত্রে রাজি হচ্ছে না। সেক্ষেত্রে প্রসেসটা তো এরকমই, সারা বিশ্বেই তো বিষয়টা এরকম হয় যে ধরা যাক যে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে খেলেন, তিনি পর্তুগালে যাবেন তার পর্তুগাল টিমের জন্য খেলার জন্য। তো এই যে সৌদি থেকে পর্তুগাল, এই পুরো কস্টটা কি পর্তুগালের ফুটবল ফেডারেশন বিয়ার করবে? এটা যে ফুটবল ফেডারেশনের প্লেয়ার, সেই ফুটবল ফেডারেশনই উচিত তার অ্যাকোমোডেশন এবং লজিস্টিক্স ম্যানেজ করে দেওয়া, সে যেই মুহূর্তে হচ্ছে ন্যাশনাল টিমের জন্য সার্ভ করতেছে। জি, সেক্ষেত্রে ধরা যাক যে এটা বাফুফের পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছে যে এটা আসলে মূল স্কোয়াড না, তাদেরকে আবারও একটা ট্রায়ালের মতো কিছু একটা হবে, তারা প্রাথমিক একটা স্কোয়াডে তাদেরকে নিয়ে আসা হবে, সেই ক্যাম্পে তাদেরকে রাখা হবে এবং পরবর্তীতে সেখান থেকে 23 জনের যে মূল দলটা ঘোষণা করা হবে, সেখানে যদি তারা চান্স পায় তখন হচ্ছে এই কস্ট তারা বেয়ার করবেন। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা আমি আরেকটু ভিতর থেকে শুরু করতে চাচ্ছি। অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-19 বলেন, এখন পর্যন্ত কাউকেই টিকিট রিফান্ড করা হয়নি আমার জানা মতে, এবং তারা মেইন টিমে ছিল এবং মেইন টিমের সাথে খেলছেও কয়েকটা ম্যাচ। কিন্তু বাফুফে আমি জানি না কেন এই লেভেলের প্লেয়ারদেরকে হচ্ছে টিকিট রিফান্ড করে না, বা কোনো হচ্ছে হেল্প, মানে জাস্ট থাকার জায়গাটা দেয়, খাবারটা দেয়, এছাড়া কোনো টিকিটের ব্যাপারে হেল্প এখন পর্যন্ত করে না আমার জানা মতে। স্পেশালি আমি যেসব প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছি তাদের ক্ষেত্রে এরকম হয়নি কখনো। তো বাট আন্ডার-23 যেহেতু একবার ডাকতেছে যে এটা ট্রায়াল, আগে একবার ট্রায়াল হয়ে গেছে, আবার বলতেছে এটা আবার নতুন করে ট্রায়াল করবে, তো এটা তো আসলে এটা ভুল অ্যাপ্রোচ। কারণ হচ্ছে আপনি শুরুতে একটা ভুল করে ফেলছেন যে আপনি উইদাউট কোনো প্রিপারেশন, কোনো টিম নাই আপনার, রেডি নেই, আন্ডার-23 টিমও রেডি নেই, আন্ডার-19 টুর্নামেন্টে, আন্ডার-17ও নাই ওই মুহূর্তে আপনি জুন মাসে প্লেয়ারগুলোকে আনলেন, এনে কিছুদিন 3 দিন দেখলেন, দেখার পরে বলতেছেন যে ওরা, ইভেন প্লেয়াররাও জানে না যে ওরা আসলে সিলেক্টেড কিনা বা কি প্ল্যান বা কি হচ্ছে, এটা কিন্তু ওরাও জানতো না তখন, এবং এটা বেশ উষ্মা প্রকাশ করেছেন তাদের অভিভাবকরা। তো এরপরে যেটা হলো, হঠাৎ করে যখন খুব বেশি সমালোচনা হচ্ছিল যে এত দূর থেকে প্লেয়ারগুলো আসলো, রেজাল্ট কি, আলটিমেটলি কি হচ্ছে, এত সব কিছুর পরেই কিন্তু বাফুফে এই 6 জন বা 7 জন একটা প্লেয়ারের লিস্ট আমরা জানতে পারলাম ফেসবুকে, যদিও বাফুফে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল লিস্ট আমাদেরকে দেয়নি। তো এটা কি উচিত ছিল না বাফুফের আগে থেকেই যে হ্যাঁ, এটা আমার হচ্ছে ট্রায়াল হচ্ছে, ঠিক আছে, এটাতে একটা প্রিলিমিনারি ট্রায়ালের আগের ধাপ, মানে প্রিরিকুইজিট বলতে পারেন আপনারা। তো এটাতে যদি পাস করো তাহলে তোমাকে আমরা আন্ডার-23 বা আন্ডার-19 বা তুমি যে এইজ গ্রুপের প্লেয়ার, ঠিক ওই এইজ গ্রুপের তোমার আরেকটা ট্রায়াল দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে হবে। তো এইসব জায়গাতে যারা ট্রায়ালের সাথে জড়িত ছিলেন তাদের অসততা আছে কিনা কোনো, এটা একটু প্রথমে দেখা উচিত। আর বাফুফের উচিত আর একটু মানে দায়িত্বশীল হয় সব ব্যাপারে, কারণ একটা প্লেয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আসতেছে বা কানাডা থেকে আসতেছে বা অস্ট্রেলিয়া থেকে আসতেছে, টিকিট কিন্তু মানে রাউন্ড একটা এয়ার ট্রিপ খুব সস্তা না, মানে $1,500 আপনার এয়ারলাইন্স ভেদে এটা আসলে লেগে যায়, এবং এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো বাফুফে যদি এই সমস্ত ব্যাপারে মানে হেল্প না করে বা অ্যারেঞ্জ না করে দেয়, সেক্ষেত্রে ভবিষ্যতে প্রবাসী প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে কিনা। ব্যাপারটা এরকম না যে টাকারই বড় ফ্যাক্ট, এটা আসলে পেশাদারিত্বের মধ্যে পড়ে, কারণ আপনি হচ্ছে এটা জাতীয় দলের হয়ে খেলতে আসতেছেন, কিন্তু আপনাকে আপনার বাফুফের থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন না। তো এটা তো মানে খুবই দুঃখজনক প্লেয়ারদের জন্য। জি, ট্রায়ালের কথা যদি আমরা বলি যে 3 দিনের একটা ট্রায়ালের একটা আয়োজন আমরা দেখেছি, সেখান থেকে আসলে একটা প্লেয়ার আলটিমেটলি কতটা প্রতিভাবান সেটা আসলে বুঝতে পারা কতটা সহজ? হ্যাঁ, মানে এটাই আমি বলতেছিলাম যে আসলে 3 দিনের ট্রায়ালে যারা ছিলেন এটা খুবই টাফ। মানে আপনি তাদের উদ্দেশ্য নিয়ে বলতে পারেন হ্যাঁ, তারা অবশ্যই খেলার জন্য বাংলাদেশে আসছে, এবং যখন ওদেরকে বলা হবে যে
তুমি জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার মতো ট্রায়াল দিবা, তারপর হচ্ছে তুমি আন্ডার 23 আন্ডার 19 বা মেইন টিমের জন্য ট্রায়াল করতেছো, তো তখন কিন্তু প্লেয়াররা অবশ্যই আগ্রহী হবে, সে যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন। কিন্তু 3 দিনের মধ্যে ট্রায়ালে আসলে কতটুকু বোঝা সম্ভব এটা একটা বিশাল কোশ্চেন, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে স্কাউটিং কালচার আমরা জানি যে 4C যে মডেলটা নতুন ইংল্যান্ডে ফলো করে, এবং আস্তে আস্তে অনেক ফুটবল ফেডারেশনই বা অ্যাসোসিয়েশনই এই মডেলটাকে ইনকর্পোরেট করার ট্রাই করতেছে তাদের সিস্টেমের সাথে। এই 4C মডেল ফলো করে আপনি যদি ট্রায়ালে অ্যারেঞ্জ করেন, আপনি মানে 3 দিন খুবই কম, মানে আপনি খুব সম্ভবত হচ্ছে 3 দিন যদি বলি, একটা প্লেয়ারকে আপনি খুব বেশি হলে 130 মিনিট ইন অ্যাকশন দেখছেন পিচে। তো এর বাইরে প্লেয়ারের সোশ্যাল লাইফ কেমন, প্লেয়ারের সাইকোলজিক্যালি কেমন, প্লেয়ারের আপনি 135 মিনিট হয়তো আপনি টেকনিক্যালি ট্যাকটিক্যালি বুঝতে পারবেন, কিন্তু 135 মিনিটের মধ্যে প্লেয়ার সাইকোলজিক্যালি কেমন বা তার সোশ্যাল স্ট্যাটাস কেমন বা সে সোশ্যাল এঙ্গেজমেন্ট কেমন, এটা সব বোঝাটা খুবই টাফ। তো এই 3 দিনের মধ্যে তাদেরকে জাজ করাটা আসলে খুবই হার্শ জাজমেন্ট হয়ে যাবে তাদের জন্য। তো আমার উচিত, মানে আমার ওপিনিয়ন এটা, যে শুরু থেকে বাফের উচিত ছিল যে তাদের কাছে যদি একটা বিশাল ডাটা থাকতো প্রবাসী প্লেয়ারদের, যে একটা বিশাল একটা পুল আছে আমার কাছে, ঠিক আছে তাহলে আমি আন্ডার 23 একটা পুল করলাম, আন্ডার 19 করলাম, আন্ডার 17 করলাম। তো আমার যখন টুর্নামেন্ট শুরু হচ্ছে ঠিক তার আগে আগে আমি ওই সমস্ত প্লেয়ারদেরকে আমি ট্রায়ালে ডাকলাম। সেক্ষেত্রে প্লেয়ারদেরও খরচ বেঁচে যেত, যদি বাফুফে মানে এয়ার টিকিট ব্যবস্থা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের খরচ বেঁচে যেত। কারণ আপনি হচ্ছে আন্ডার 23 প্লেয়ার, সাথে হয়তো আর একজন গার্জিয়ানও আসবে, যদিও সে মাইনর না, বাট প্রথমবারের মতো বাংলাদেশ বা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা, তো তাকে এক কোম্পানি করতে একজন আসবেই তার সাথে। আসলে দুইজনের খরচ বেয়ার করাটা খুবই কিন্তু টাফ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। হয়তো সবারই সেম টাইপের মানে ব্যাকগ্রাউন্ড নাই, বা ইকোনমিক্যালি এত স্ট্রং নাও হতে পারে, বা ইকোনমি স্ট্রং, বাট হচ্ছে তারা আশা করতেছে বাফুফে আরও পেশাদার। তো সেই ক্ষেত্রে তো আসলে বাফুফে এটা যে মডেল ইংল্যান্ড ফলো করে যে বিষয়টা আপনি বলছেন সেটা একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা, 4C মডেল বেসিক্যালি টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, তারপর হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল, এই চারটা মিলেই 4C মডেল, মানে 4 কর্নার মডেল বলে এটাকে। তো এই 4 কর্নার মডেল হচ্ছে এখন যেটা বিশেষ করে গ্রাসরুট ফুটবল গুরুত্ব দেওয়ার পর থেকে এই মডেলটা আস্তে আস্তে ইংল্যান্ড এফএ হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে করে হয় কি, মানে আপনি প্লেয়ারের যখন পুরো প্রোফাইলটা আপনার কাছে থাকে, আপনি বুঝতে পারবেন যে ওকে ঠিক এই জায়গাটা কাউন্সিলিং করা দরকার, আপনি বুঝতে পারবেন যে ওর আসলে সোশ্যাল এই জায়গাটাতে সমস্যা হচ্ছে বা ওর কমিউনিকেশনের প্রবলেম আছে, তাহলে আমি ওর কমিউনিকেশন নিয়ে কাজ করবো, বা ওর সাইকোলজিক্যালি প্রবলেম আছে তাহলে আমি ওর সাইকোলজিস্টের সাথে আমি ওকে কাজ করাবো, বা ওর একটা ফিজিক্যাল এটা সমস্যা আছে ওর ফিজিক্যাল এটা নিয়ে কাজ করবে। মানে এইভাবে একদম স্পেসিফিক প্রোফাইলিং থাকে, এবং এই ডাটাবেসটা হচ্ছে ইংল্যান্ড এফে ওর যে একদম গ্রাসরুটের যে প্লেয়ারটা থেকে শুরু করে একদম সিনিয়র লেভেলের প্লেয়ার পর্যন্ত সবারই ওর প্রোফাইলটা থাকে, এবং এটা রেগুলার ট্র্যাকিংয়ের মাধ্যমে থাকে, যারা কিনা ইংল্যান্ড এফে মনে করে এদেরকে কখনো না কখনো তাদের জাতীয় দল বা অনুর্ধ দল মানে যুব দলগুলোতে কাজে লাগানো যাবে, তাদের প্রত্যেকেরই ডাটা এটা মনিটর করে। আমি জানি না আমাদের বাফুফের এরকম কোনো ডাটা আছে কিনা। এখানে তো আসলে সিনিয়র মানে সিনারিওটা আলাদা। বাংলাদেশ পৃথিবীর এক প্রান্তে, প্রবাসীরা খেলছেন হয়তো বা সিস্টেম অন্যরকম, ইউরোপের সিস্টেম বা আমেরিকার সিস্টেমে তারা বেড়ে উঠেছেন, সেক্ষেত্রে ওই ধরনের কিছু মেনটেন করা কি আদৌ সম্ভব কিনা? আচ্ছা হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন যে সম্ভব কিনা। দেখেন আমাদের হেড কোচ কই থাকে? স্পেনে, এবং ন্যাশনাল টিমে খেলা না থাকলে সে 1-2 মাস বা আড়াই মাস হচ্ছে স্পেনেই থাকে, বা লিগ চলে তখন মাঝে মধ্যে কয়েকটা ম্যাচ সে দেখে যায় বা টিভিতে দেখে। তো স্পেন থেকে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার থাকে ইংল্যান্ডে, তো স্পেন থেকে কি ইংল্যান্ডে ক্লাবগুলোতে যাওয়াটা কি খুব বেশি ডিফিকাল্ট না? মানে আমাদের যে সমস্ত প্লেয়াররা ওইখানে ক্লাবগুলোতে খেলতেছে, তো মানে ওরা তো সবাই দাবি করছে যে ওরা এই ক্লাবে খেলতেছে ওই ক্লাবে খেলতেছে, তো স্পেন থেকে কি ইংল্যান্ডে যাওয়া তো খুব বেশি ডিফিকাল্ট না, হয়তো 6 ঘন্টার ফ্লাইট। তো এইটা কি বাফুফে অ্যারেঞ্জ করে দেখতে পারে না? তাহলে তো মানে অনেক ঝামেলায় মিটে যায়। কোচ নিজের থেকে মাঠে দেখতেছে যে প্লেয়ার ওর পরিবেশে কি করতেছে। আচ্ছা, 4C মডেলের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনি ওই প্লেয়ারকে তার নিজস্ব পরিবেশে দেখতে হবে। মানে ও কিন্তু এখানে এসে প্রথম ওদের সাথে হচ্ছে করছে, স্ট্রাগল করছে, বাট আমি যদি ওর বেস্ট এটা কখন দেখতে পারতাম, যদি ও হচ্ছে ওকে আমি ওর দেশে দেখতে পারতাম, তাহলে ওর বেস্ট আউটপুটটা আমি দেখতে পারতাম যে না, ও আসলে এই ধরনের প্লেয়ার বা এই ধরনের ফিজিক্যাল কন্ডিশন ওর আছে, বা এইভাবেও রিয়েক্ট করে। বাট ও যখন ওই দেশ থেকে বাংলাদেশে আসছে তখন কিন্তু ওর ডিফারেন্ট সিনারিও। তো আমার মতে আসলে বাফুফে চাইলে একটু ট্যাক্টফুল হতে পারতো ওই সমস্ত প্লেয়ারকে তাদের হেড কোচ ইউজ করেই স্কাউটিংটা করতে পারতো তার বেটার ওয়েতে, এবং হচ্ছে মানে চাইলে কিন্তু খুবই সম্ভব। বাফুফে যদি চায় সেক্ষেত্রে ওই সমস্ত ক্লাবের সাথে যোগাযোগ করে প্লেয়ারদের প্রতিটা ম্যাচে ডাটা এবং পারফরমেন্স কী ছিল না ছিল এগুলো মানে বের করে একটা ডাটাবেস রাখা সম্ভব। কারণ বাইরের দেশে সবগুলো ক্লাবেরই একজন পারফরমেন্স অ্যানালিস্ট থাকে, একজন স্পোর্টস সায়েন্টিস্ট থাকে, এবং ডাটাবেস মেনটেন করার লোকও থাকে। তো এটা খুব কঠিন রকেট কোনো সায়েন্স না, এটা খুবই সহজ, এবং শুধুমাত্র বাফুফের সদিচ্ছার অভাবে এই জায়গায় আমি মনে করি। ওকে, আমরা একটু
সাফ ওমেন ফুটবল নিয়ে একটু আলোচনা করতে চাই। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আলোচনা হচ্ছে যে একেবারেই ঘরোয়া কোনো ফুটবলেও এরকম কোনো ঘটনা দেখা যায়নি যে ফার্স্ট হাফ বা একটা অংশ এক মাঠে খেলার আরেকটা অংশ অন্য মাঠে গিয়ে খেলা হয়েছে। এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে বাংলাদেশের হেড কোচ পিটার বাটলারও বলেছেন যে এটা আসলে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, তিনি নিজেই অবাক হয়েছেন। সো এটা আসলে সাফের সাইড থেকে বা আয়োজকদের সাইড থেকে কতটা পেশাদারিত্ব বা ফুটবলারদের জন্য আসলে কতটা বড় ক্রাইসিস? এটা আসলে প্রথম দোষ দিব সাফকে, কারণ সাফের বোঝা উচিত ছিল প্রথমেই যে একটা মাঠে একদিন পরপর বা 2 দিন পরপর এতগুলো ম্যাচ আপনি কিভাবে অ্যারেঞ্জ করতেছেন। এই জিনিসগুলো আমি যদি বাংলাদেশি 6টা ম্যাচ 3টা ম্যাচ খেললো প্লাস আরও টিমগুলো খেলতে আমি বলবো যে রেগুলারই প্রায় খেলা হয়েছে। তো রেগুলার একটা পিচে খেলা হইলে আপনি ওই পিচ আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা খুবই টাফ, এবং এখন হচ্ছে আমাদের রেইনি সিজনের পিক টাইমটা চলতেছে, এবং এই সময়টাতে হচ্ছে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার মাঠ হচ্ছে সবসময় একদম মানে ওই লেভেলটা মেনটেন করে রাখা সম্ভব। বাট এটা পসিবল যদি হচ্ছে প্রপার ড্রেনেজ সিস্টেমটা থাকতো বা প্রপার সোয়েল কম্পোজিশনটা থাকতো, সেই ক্ষেত্রে হয়তো মানে আমি বলবো যে পসিবল ছিল। কিন্তু তাও মাঠের উপরে যে পরিমাণ লোড পড়ছে লাস্ট কয়েকদিন, এটা আসলে খুবই মানে টাফ, মানে যে কোনো কিউরেটরের জন্য এটা খুবই টাফ হয়ে যাবে এই ধরনের মানে পিচগুলোতে, আর বাংলাদেশের মতো ওয়েদারে বিশেষ করে, কারণ প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর হিউমিডিটি থাকে এবং আপনি সহজে কিন্তু মাঠ শুকাবে না এখানে। তো এটা আসলে আয়োজকদেরকে আমি দোষ দিব। এখানে তো আয়োজক আসলে বাফুফেও না বা কিংসও না, আয়োজক এখানে সাফ শুধুমাত্র হচ্ছে তার অন্তর্ভুক্ত এমএ যারা তাদের হচ্ছে ফ্যাসিলিটিস ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে সাফের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া উচিত ছিল। এর মাঠ নিয়েও আসলে সমালোচনা রয়েছে, অর্থাৎ কিংস এরেনায় যে মাঠটা রয়েছে সেটা আগে থেকেই মনে হচ্ছিল যে আপ টু দ্য মার্ক নয়, এবং পিটার বাটলারও বলছিলেন যে এই ধরনের মাঠে খেলাটা ফুটবলারদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আন্ডার প্রিপেয়ার্ড মাঠে তো আসলে খেলাটা যে কোনো প্লেয়ারের জন্য ঝুঁকিপূর্ণ। যেমন উদাহরণ আমি দিতে পারি, এক্সাক্ট ডেটটা ভুলে গেছি, বাট লাস্ট একটা ফেডারেশন কাপে কিন্তু আমরা কমলাপুরের মাঠে ফেডারেশন কাপের ম্যাচ হওয়াতে কিন্তু আমরা দেখছি যে প্লেয়ারদের এসিএলও ছিঁড়ে যাচ্ছে। তো এটা অবভিয়াস যে ফুটবল খুবই ফিজিক্যাল কন্ট্যাক্টের খেলা, আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে যদি মাঠ ঠিকঠাক না থাকে, বা মাঠ ঠিক থাকলে অনেক সময় ইনজুরি হয়ে যায়, আর সেক্ষেত্রে মাঠ আন্ডার প্রিপেয়ার থাকা অবস্থায় আসলে এটা মানে বলার অপেক্ষা এখানে কী হতে পারে। এখন ফ্যাক্টটা হচ্ছে মেইনলি আপনি যে এই ধরনের পিচে যে খেলতেছেন, মানে ওরা কিন্তু 2 বছর ধরেই বলছে যে আমাদের পিচটা পরিবর্তন করা দরকার, কিন্তু হচ্ছে ঢাকায় গুলিস্তান যে স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়ামটা তখন সংস্কার কাজ চলাতে সমস্ত প্রেশার কিন্তু আসলে কিংস এরেনার উপরে ছিল। ওখানে কিন্তু আপনি মানে কোনো সংস্কার কাজ করা সম্ভব হয় না ওদের পক্ষে। প্লাস আমি একটা পিচ রেডি করতে বিশাল সময় লাগে, 6 মাস মিনিমাম লাগে। তো 6 মাসের রেস্ট কি কিংস এরেনা পাইছে কিনা আমি ডাউটফুল। তো আসলে এটা খেলা শুরুর পরে আসলে সেই সুযোগটা কিংস এরেনা কখনোই পায়, এবং যে কারণেই আসলে আলটিমেটলি এরকম একটা সিচুয়েশন যে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হয়েছে। আমরা আসলে পরবর্তী দিনগুলোতে যে সমালোচনাটা হচ্ছে সেটা পরবর্তীতে আয়োজকরা নিশ্চয়ই মাথায় রাখবেন এবং প্রফেশনালিজমের পরিচয় অনেক দিতে হবে। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আবিদ আনোয়ার, অনেক ধন্যবাদ।